জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে 6টি অভিযোগ আনা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এরপর চিফ প্রসিকিউটর তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেবেন। প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। মানবতা বিরোধীর অপরাধে উস্কানি দেয়া রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছেন শেখ হাসিনা। আন্দোলন নির্মূল করার জন্য সরাসরি নির্দেশ দেওয়ার প্রমাণ মিলেছে। শহীদ পরিবারের সদস্য, আহত, প্রত্যক্ষদর্শী অডিও ভিডিও ক্লিপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য হিসেবে দাখিল করা হবে। যে তদন্ত রিপোর্টটি আমাদের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করেছেন, সেখানে মোট 3 জনকে আসামি করা হয়েছে। সেই 3 জন হচ্ছেন শেখ হাসিনা, দ্বিতীয় জন হচ্ছেন তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৃতীয় জন হচ্ছেন তদানীন্তন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই 3 জনের বিরুদ্ধে তদন্তের সূচনা হয়েছিল একটি কমপ্লেন্টের ভিত্তিতে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, তিনি যদি তার নিজের জ্ঞান থেকে, নলেজ থেকে বা যে কোনো সূত্র থেকে অপরাধ সংঘটিত হয়েছে মর্মে তার নলেজে আসে, তাহলে তিনি সেটার ভিত্তিতেই তদন্ত শুরু করতে পারেন। এদিকে উত্তরায় 2 শতাধিক মানুষকে হত্যার ঘটনায় উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং মতিঝিলের শাপলা চত্বরের 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ 13 আসামিকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। সোমবার সকাল 10টায় তাদের হাজির করা হয়। এর আগে তাদের মানবতা বিরোধী অপরাধের অভিযোগের গ্রেপ্তারি দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ নিবন্ধনের বাতিলের ইস্যুতে সরকারের প্রজ্ঞাপন হাতে পেলেই সিদ্ধান্ত নেবে ইসি, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। দুপুরে ইসি সচিবালয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনী সংস্থার কার্টার সেন্টারের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এখন আমরা তো আগে এখনো গ্যাজেটটা তো পাইনি সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ সরকার তো একটা, আপনাদের মুখে শুনছি, পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা আর অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। সেই জন্য আমরা কোনো পত্রিকার ভিত্তিতে নিলে তাহলে ভাই আর কোনো কাজই করা যাবে না। আমরা তো এই দেশেই কাজ করি, তাই না? এটা এই দেশেরই একটা কনস্টিটিউশনাল বডি, এই দেশের জন্যেই কাজ করি। সুতরাং আমরা তো এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্ন। আরএফএল ওয়াটার পাম্পের অটোথার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। রাজনৈতিক দলগুলোর ঐক্যকে শক্তিশালী করা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্যই চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সোমবার জাতীয় সংসদের এলইডি ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। এ সময় আলী রিয়াজ বলেন, স্বাধীনতার 54 বছরের যে দেশ গঠনের সুযোগ এসেছে সেটাকে কাজে লাগাতে হবে। পরে মতামত তুলে ধরেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। তারা বলেন, সমাজতন্ত্রের একটি পরিপূর্ণ রূপরেখা সংস্কারের রাখতে হবে। সমাজতন্ত্র ছাড়া রাষ্ট্রের কার্যক্রম
কল্যাণ সম্ভব নয়। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জোটের নেতারা। প্রশ্ন তোলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ করার নিয়েও। সকাল 10:30টার দিকে জাতীয় ঐক্যমত্য কমিশনে নিজেদের অবস্থান জানাতে বৈঠকে যোগ দেন গণতান্ত্রিক বাম ঐক্য। আব্দুল হামিদকে চিনে না এমন লোক দুনিয়াতে খুব কম আছে। সে বিমানবন্দরের আপনি বিএপি নাউঞ্জে দিয়ে আপনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে সে বিদেশ চলে গেল। খয়রাজ আপনারা যদি এখন ধরেন আপনি কিশোরগঞ্জের পুলিশের সার্চ করেন আর সিপের সার্চ করেন, মূল ঘটনাটা কোত্থেকে ঘটছে আপনার মূলে আঘাতটা দিতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ফ্যাসিস্ট শাসকের পলায়ন প্রাথমিক বিজয়কে নিশ্চিত করেছে, কিন্তু আরও বড় দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, তা হচ্ছে এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্ধনের মধ্য দিয়ে, সংশোধনের মধ্য দিয়ে অগ্রসর হওয়া, যাতে করে ভবিষ্যতে আমাদেরকে এইরকম পরিস্থিতির মোকাবেলা করতে না হয়। দেশের স্বাস্থ্যসেবা খাত স্বাস্থ্যহীন অবস্থায় আছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি আরও বলেন, একে অন্যের উপর দোষারোপ না করে এর প্রতিকার খুঁজে বের করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী এই সময়ের মধ্যে এমনভাবে সেবার পরিবেশ তৈরি করতে হবে যেন ভবিষ্যতের কোনো সরকারই এর থেকে বের হতে না পারে। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রথম সিভিল সার্জন সম্মেলনে তিনি একথা বলেন। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এরাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনের দিকে লাভ নেই। আমরা দিলে হয়, আমরা না দিলে হয় না। আমরা দিলে এটা পাল্টে হতে পারে, আমরা না দিলে এটাকে আরো বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এমন প্যাচ কষে দেবো কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি, বিরাট পরিবর্তন। বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন হত্যা মামলার খালাস পাওয়া আরও 40 জন আসামি। সকালে জামিনের এই আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া। এর আগে একই মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন 178 জন আসামি। আদেশের পর জামিনপ্রাপ্তদের স্বজনরা আদালত প্রাঙ্গণে উচ্ছ্বাস প্রকাশ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, খালাস পাওয়ার পর দীর্ঘদিন কারাগারে আটকে থাকার আইনি প্রক্রিয়ার মানবিক দিক বিবেচনায় 40 জনকে জামিন দিয়েছেন। জামিনপ্রাপ্তরা যে কোনো সময় মুক্তি পেতে পারেন বলে জানান আইনজীবী। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় এখন পর্যন্ত 287 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের পিছনে কারা কুশীলব ছিলেন, কারা ষড়যন্ত্রকারী ছিলেন, কারা কারিগর ছিলেন, কাদের প্ররোচনায়, কাদের উৎসাহে, কাদের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কাকে কাকে পরবর্তীতে বিডিআরের ডাইরেক্টর জেনারেল হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এই সমস্ত তথ্যগুলো গত তারিখে আমরা বলেছি সাক্ষীদের বরাত দিয়ে। কাজেই মামলার গতি অনেকটা ভিন্নমুখী হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বিএনপি, এমন মন্তব্য যারা করে তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম মিলনায়তনে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্মরণসভায় একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস অভিযোগ করেন, তারা অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছেন। বিভিন্ন বিষয় নিয়ে দেশে সার্কাস ও নাটক চলছে। এই অবস্থায় দেশ খুব একটা ভালো অবস্থানে নেই বলে মন্তব্য করেন তিনি। এছাড়া মানবিক করিডোর ও দেশে বিদেশের উপস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। অনেক বিদেশিদের আগমন ঘটেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। এই সরকারকে আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য
কারো পারপাস সার্ভ করতেছে এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গেই আলাপ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দলগুলোও এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছে। গভর্নমেন্টের অবস্থান আপনি তো দেখেছেন, আমরা আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট দিয়েছি। আমাদের ইমিডিয়েট পাস্টে যা হয়েছে সেগুলো আওয়ামী লীগের যে অপকর্মগুলো আমাদের সামনে এসেছে আমরা সেই অনুযায়ী অ্যাকশন নিয়েছি। আওয়ামী লীগের ওই সময়টা তো এর আগে 50 বছর তো ছিল, এটা তো সেই 71-এর কথা। আমাদেরটা কি, আমরা হচ্ছে 24-এর অভ্যুত্থানের সরকার। আমরা 24-এর পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমরা ডিসিশন দিচ্ছি। চলতি অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। 7 মে পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $25.27 বিলিয়ন। সোমবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। চলতি অর্থবছরের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে গত মার্চ মাসে। এই মাসে রেকর্ড 3 বিলিয়ন ছাড়িয়েছে প্রবাসী আয়। এছাড়া এপ্রিল মাসে প্রবাসী আয় $2.75 বিলিয়ন ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, পতিত আওয়ামী লীগের আমলে অবৈধ পথে রেমিটেন্স নিয়ে আসত তাদের সহযোগীরা, যে কারণে বৈধ পথে এই আয় অনেকটাই কম আসত। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর হুন্ডি চক্র আত্মগোপনে থাকায় এই আস্থা ও বৃদ্ধি পাওয়ায় রেমিটেন্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা। এর আগে 2023-24 অর্থ বছরের রেমিটেন্স এসেছিল $23.91 বিলিয়ন, কিছু বেশি। কয়েকদিনের তীব্র তাপ প্রবাহের পর রাজধানীতে বাড়ছে স্বস্তির বৃষ্টি। সকালে রাজধানীর বিভিন্ন জায়গায় হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। গত কয়েকদিনের প্রচণ্ড গরম ও তাপদাহের পর রাজধানীতে গতকাল রাত ও আজ সকালে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে এই বৃষ্টি হয়। বৃষ্টির প্রভাব কমেছে, তাপমাত্রা, স্বস্তি ফিরেছে নগরবাসীর মাঝে। উপাচার্যের পদত্যাগের এক দফার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সাধারণ শিক্ষার্থীরা। দাবি পূরণে দেয়া হয়েছে 24 ঘন্টার আলটিমেটাম। দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখানে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। প্লে কার্ড ফেস্টুনে তুলে উপাচার্যের পদত্যাগের দাবি তুলে ধরা হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় দাবি পূরণে সরকারের 24 ঘন্টা আলটিমেটাম দেয়া হয়। এর মধ্যে দাবি মেনে নেওয়া না হলে দক্ষিণবঙ্গ ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনের কারণে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো শান্ত ছিল ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল। ঘটেনি কোনো গোলাগুলির ঘটনা। এই পরিস্থিতিতে স্বস্তি ফিরেছে ভারতের জম্মু কাশ্মীর ও পাকিস্তানের আজাদ কাশ্মীরের বাসিন্দাদের মধ্যে। স্বাভাবিক হতে শুরু করেছে তাদের জীবনযাত্রা, খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল কলেজ। যদিও এখনও দুদেশের সীমান্তে রয়েছে নিরাপত্তার সংশয়, তাই সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জম্মু কাশ্মীরের বাসিন্দাদের। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ইস্যুতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান ও 3 বাহিনীর প্রধান। নরেন্দ্র মোদীর বাসভবনে হচ্ছে এ বৈঠক। শেষ করছে এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।